লতিফ ট্রাভেলস আসলে আমি এই ব্যবসার সেকেন্ড জেনারেশন। আমার বাবা এটা শুরু করেছিলেন 1962-তে, যখন আমার জন্মও হয়নি। তো প্রথমে আসলে আমি না করার, এই ব্যবসাটা ইন্টারেস্টেড না হওয়ার কারণটা ছিল যে আমি মনে করতাম যে এই ব্যবসায় তো মানে টাকা পয়সা খুব একটা, টিকিট বিক্রি করে আর কত টাকা পাওয়া যায়, এটা কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে তেমন আগ্রহী ছিলাম না, বা কোর্টে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। ল পাস করার পরে আমি চেষ্টা করেছিলাম, আমি লন্ডন গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমি সাকসেস হতে পারিনি সেখানে। জি, আপনি তখন ইয়াং জেনারেশনটাকে আসলে মূল টার্গেটে নিয়ে আসছিলেন। এর আগে পর্যন্ত আপনাদের ইয়াং জেনারেশন টার্গেটে ছিল না। না, টার্গেটে ছিল না। এটা আপনার 100% মাস্টার স্টক আপনার জন্য 100% এখানে। তো চাচা বললো যে তুমি সারা বছরে কত ইনকাম করো? আমি বললাম কত হবে, 24-25 লাখ টাকা তখনকার সময়, 24-25 লাখ টাকা। বললো তুমি যে এত অ্যাডভার্টাইজমেন্ট করো, কত টাকা খরচ করো? তখন আমি বলছি দাদা এটা প্রায় আমার ধারণা, আমার হিসাবে 18-19 লাখ টাকা। তো উনি বলে তাহলে তুমি ব্যবসা করো কেন? তুমি যদি বছরে 25 লাখ টাকা ইনকাম করলে 18 লাখ টাকাই খরচ করে ফেলে অ্যাডভার্টাইজমেন্টে, তাহলে ব্যবসাটা করো কি জন্য? 28 দিনের মাথায় আমার ভিসা শেষ হওয়ার মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, আমি হারাম শরীফে বসে কান্না করতেছি আল্লাহর কাছে, যে চাইতেছি যে আমাকে রহম করো আল্লাহ, আমি তো হয়তো গুনাহগার, বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই একটা জিনিস এখনো আমার মনে আছে। এখন তো হস্ত অনেক সহজ, অনেক সহজ। এখন কাগজ করা, আমরা বাংলাদেশে বসে হোটেল টোটেল সব মানে আমি এখন বলতে পারতেছি 2027-এ আমি বেঁচে থাকবো কিনা না জানি না, কিন্তু লতিফ ট্রাভেলসের হাজি কোথায় থাকবে আমি জানি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের বিজনেস আড্ডায়। আজকে আমরা বিজনেস আড্ডায় আমরা অতিথি হিসেবে পেয়েছি আমাদের সবার প্রিয় সিলেটে একজন সাকসেসফুল বিজনেসম্যান, লতিফ ট্রাভেলসের ওনার জহুরুল কবির চৌধুরী সিরো স্যারকে। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। জি স্যার, শুরুতে আমি জানতে চাচ্ছি আপনার সম্বন্ধে যদি কিছু একটা মানুষকে বলতেন, যেমন লতিফ ট্রাভেলের সঙ্গে আপনার যাত্রা কিভাবে শুরু, পথ চলাটা, এটা দিয়ে যদি আমাদেরকে বলতেন আপনি। লতিফ ট্রাভেলস আসলে আমি এই ব্যবসার সেকেন্ড জেনারেশন। আমার বাবা এটা শুরু করেছিলেন 1962-তে, যখন আমার জন্মও হয়নি। আর লতিফ ট্রাভেলস হলো আমার দাদার নামে এই ট্রাভেল এজেন্সি। আমার বাবা এটা শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমার বাবা এখনো আমাদের সাথে, আমাদের সেই পুরাতন স্টেশন রোডের অফিসটাতে এখনো অফিস করেন আমাদের সাথে। এখনো উনি সময় দেন, কাজ করেন, হাজি বা টিকিট বা যে কোনো সেবায় এখনো উনি অ্যাক্টিভ আছেন। এখন আর কি সহযোগিতা করতেছেন? হ্যাঁ, আর আমার শুরুটা হলো 2008 থেকে। 2008 সালে আমি রোজভিউ উপশহর, রোজভিউ নিচতলায় আমরা সেকেন্ড শাখা এটা এটা দ্বিতীয় শাখা। হ্যাঁ, দ্বিতীয় শাখাটা 2008-এ আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, এর পরবর্তীতে আমার বড় ভাই আজহারুল কবির চৌধুরী সাজু, যিনি বাবার সাথে স্টেশন রোডের অফিসে বসতেন, উনি আরেকটা ব্রাঞ্চ করেন পূর্ব জিন্দাবাজার। এখন আমাদের প্রায় সিলেটে আরেকটা ব্রাঞ্চ আছে দরগাগেটে, মৌলভীবাজারে, বিয়ানীবাজারে এবং ঢাকায়। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে প্রথম প্রশ্ন যেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যে আপনার যখন যাত্রা শুরু হয়েছিল তখনকার দিনগুলো আপনার কেমন কাটছিল? তখনকার দিনগুলোর একটু এক্সপিরিয়েন্স যদি আমাদেরকে শেয়ার করতেন, একবারে শুরুর দিনগুলোর। দেখেন, আমার শুরুটা আসলে খুব কাকতালীয় ভাবে, কারণ আমি কখনো প্রস্তুত ছিলাম না যে আমার বাবার ব্যবসায় আমি আসবো। যেহেতু আমার বড় ভাই দীর্ঘদিন থেকে বাবার সাথে এই ব্যবসায় উনি জড়িত, তো আমার আসলে ইচ্ছেও ছিল না। তো আমার বাবা এবং ভাইয়ের অনুরোধেই যে আমার এই ব্যবসাতে আসা। তো প্রথমে আসলে আমি না করার, এই ব্যবসাটা ইন্টারেস্টেড না হওয়ার কারণটা ছিল
যে আমি মনে করতাম যে এই ব্যবসায় তো মানে টাকা পয়সা খুব একটা টিকিট বিক্রি করে আর কত টাকা পাওয়া যায়, এটা কমিশন এজেন্ট হিসাবে কাজ করতে তেমন আগ্রহী ছিলাম না। তখন আমার বাবাই আমাকে বলছিলেন যে দেখো, জীবনে টাকা পয়সাটা বড় না, এটা একটা এমন একটা ব্যবসা, যে ব্যবসায় তুমি টিকিট যাদের কাছে বিক্রি করবে তারা কিন্তু এই এই সোসাইটির হাই মানে পজিশনের মানুষ, এবং যারা ক্যাপাবল একটা বিমানের টিকিট কাটতে তোমার কাছে যারা আসবে, তো এতে বিভিন্ন মানুষের সাথে তোমার একটা কমিউনিকেশন হবে, সম্পর্ক হবে। দ্বিতীয়ত হলো তুমি যদি আল্লাহর ঘরের সাথে তোমার একটা সম্পর্ক হবে, তুমি হজে যেতে পারছো, উমরায় যেতে পারছো, এবং এটা একটা বড় একটা সোয়াব তো জীবন অপরচুনিটি। তো জীবনে আসলে টাকা পয়সা তো অনেক ব্যবসা করে করা যায়, কিন্তু এমন একটা ব্যবসা আমার বাবা ওইভাবে আমাকে আকৃষ্ট করে, হ্যাঁ, যে এই ব্যবসায় আসলে তোমার ভালো লাগবে, তখন তোমার অন্য কোনো ব্যবসা যেটা সেটা তুমি করবে না, এটাতেই তুমি মনোযোগ করবে। এবং আমি এত বছর থেকে আমি এই কাজ করছি এবং আমি এই কাজকে এনজয় করছি। তো তুমি যদি আসো, তো বাবার অনুরোধে, ভাইয়ের অনুরোধেই কিন্তু আমি 2008-এ এই ব্যবসাতে প্রথম আসি। যদি আপনি এই ব্যবসাতে না আসতেন তাহলে আপনার কোন ধরনের বিজনেস করার ইচ্ছা ছিল আপনার? আসলে আমি তখন হয়তো প্রপার্টি বিজনেস বা এরকম কোনো বিজনেসের আমি প্ল্যানিং করছেন? তখন আমার ধারণা ছিল যে ব্যবসা করব, বড় কোনো ব্যবসা করব, বেশি মানে আমার স্বাধীন মতো আমি ব্যবসা করব, আমার ডিসিশন আমি সব নিজে নিব। নিতে পারবো, এরকম একটা ইচ্ছা ছিল। তো আসলে এটা ঘটেছে তখন আমি আসলে লো পাস করেছি 2001-এ। আমি কিন্তু হ্যাঁ এলএলবি পাস করেছি 2001-এ। তখন একটা ইচ্ছা ছিল যে হয়তো ব্যারিস্টার হব। তো আমার কোর্টে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। লো পাস করার পরে আমি চেষ্টা করেছিলাম, আমি লন্ডন গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমি সাকসেস হতে পারিনি সেখানে। টু হার্ড এই ভারেট লো করা, আমার ভিসার জটিলতারও কিছু বিষয় ছিল। তখন আমি ওটা ভিজিট ভিসায় ওই দেশে গিয়ে ওটা সুইচ করতে চেয়েছিলাম, কিন্তু ওইখানকার যে পরিস্থিতি, আপনি ফুল টাইম পড়াশোনা, হ্যাঁ ফুল টাইম পড়াশোনা না করলে কাজ করে ডিফিকাল্টি। হ্যাঁ, কিন্তু আমার বাবা সে এবিলিটি ছিল আমাকে কাজ না করেও পড়ানোর। বাট আমি বাবার সাথে একরকম অভিমান করে কিন্তু তখন লন্ডনে গিয়েছিলাম। নিজের চেষ্টা নিজে করে। জি, নিজের চেষ্টায়। হ্যাঁ, উদ্যোগী হওয়ার। হ্যাঁ। তো 2001 থেকে 2007 পর্যন্ত আমি কয়েকবার যাওয়া আসা করেছি লন্ডনে। লন্ডনে তারপরে আসার পরে আমি এই বাবার ব্যবসাতে জয়েন করি। আপনার এই বিজনেসে সবচেয়ে বেশি ডিফিকাল্টি আপনি ফেস করছিলেন কখন? এই বিজনেসে ডিফিকাল্টিটা ফেস করেছি, আসলে আমি সৌভাগ্যবান, আমার খুব একটা ব্যাক পেতে হয় নাই। আমি মনে করি যে একটা ব্যবসা আমরা যারা করি, তারা বেশিরভাগ মানুষের একটা ধারণা থাকে যে ব্যবসা মানে কি, ব্যবসা মানে লাভ হবে, প্রফিট। শুধু প্রফিট হবে। তো এটা নিয়ে প্রথম আমি অনেক সময় আমার যারা স্টাফ, আমার সাথে যারা আমার কলিগ যারা, হ্যাঁ, আমার বাবা বলেন, আমার ভাই বলেন, হ্যাঁ, মানে মোটামুটি আমার শুরুর দিকে আমাকে এই পেশাটা নিয়ে স্ট্রাগল করতে হয়েছে। যে আমি বিশ্বাস আগে করতাম, এখনো করি, যে ব্যবসা শুধু প্রফিটের জন্য না, ব্যবসাতে লাভ হবে, লস হবে, এবং যখন লস হবে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। এই 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 ডিফিকাল্টিস ছাড়া, যেহেতু বাবার এত বছরের পুরনো একটা নাম ছিল, এক্সপিরিয়েন্স ছিল, ভালো একটা সিলেট বিভাগে কাস্টমার বেসড আমাদের তখনও ছিল। যদিও এখনকার মতন এরকম সোশ্যাল মিডিয়ায় যেভাবে কম সময়ে পরিচিতি পাওয়া যায়, সেরকম তখনকার ছিল না। আমার বাবা যথেষ্ট অধ্যবসায় করে, অনেক কষ্ট করে, চেষ্টা করে উনি সুনামটা আলোচিত ট্রাভেলসের
মুখে ও, মুখে হ্যাঁ। মানুষের মুখে মুখে পৌঁছে গেছিল। জি জি। তো সেজন্য আমার জন্য সহজ হয়েছে এই বিষয়গুলো, কারণ আমি যখন বসেছি তখন আমি তো মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরেও 1 মাস 2 মাসের জন্য আব্বার অফিসে এক সময় বসছি আমি, জাস্ট জানার জন্য, বোঝার জন্য। আমি মানে ওইরকম ইন্টারেস্ট ফিল করি নাই তখন। তো আলহামদুলিল্লাহ তেমন খুব একটা ব্যাক পেতে হয় নাই। কিছু কিছু বিষয় আছে যেটা আহ, আমার জন্য সহজ সহজ করে দিয়েছেন আমার বাবাই। হ্যাঁ, আপনারা শুনলে হয়তো আপনি অবাক হবেন যে আমার বাবার এত এত বছরের এক্সপিরিয়েন্স, আমার ভাইয়ের এত বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু আমি এই ব্যবসাতে জয়েন করার সময় প্রথমেই শর্ত দিয়েছিলাম এটা, বাবা আমি ব্যবসা করব, এই ব্যবসা করব, নিজে আমি আমার ডিসিশন আমি নিব, আপনার সাথে আমি পরামর্শ করব, ভাইয়ার সাথে পরামর্শ করব, কিন্তু ডিসিশন মেকিং ডিসিশন মেকটা আমি করব। এতে যদি লস হয় লস হোক, লাভ হলে লাভ হোক, আমার মতো করে আমি করব। আপনারা এত বছর যেভাবে করেছেন, হ্যাঁ সেটা অনেক ভালো, আমি চেষ্টা করব হয় এটার মতো করব, না হলে এতে বেটার আর কিছু করব। বাবা একেবারে হেসে একেবারে বলতেন, কোনো অসুবিধা নাই, তুমি তোমার মতো করে ব্যবসা করবো, এখানে আমাদের কোনো ইন্টারফেয়ার থাকবে না, তোমার কোনো হেল্প লাগলে আমরা করব। তা আমি মনে করি যে আমার ভাই যথেষ্ট, সাজু ভাই আমার বড় ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন, বাবাও করেছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন আমার মতো করে ডিজাইনটা করা, আমার মতো করে। আপনি শুনলে অবাক হবেন, তখন 2008-এ আমি যখন শুরু করি, তখন কিন্তু আমি প্রথমেই, আমার বাবা যেটা জীবনেও করেননি, যে কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট 500 টাকাও অ্যাডভার্টাইজমেন্টে কোনো কখনোই ওনার ইতিহাসে নাই যে খরচ করার জন্য। হয়তো বিভিন্ন কারণে ডোনেশন বিভিন্ন ম্যাগাজিনে দিয়েছেন, বাট ইন্টেনশনালি বিজনেস গ্রো করার জন্য উনি। আমি প্রথমেই যখন বসি তখনই আমার মাথায় এটা আসলো যে আমি অ্যাডভার্টাইজমেন্টে যাব। আমার কাছে একটা ডায়মন্ড আছে যেটা আমি ইউজ করতে পারবো। ডায়মন্ডটা কি, যে আমার এই এজেন্সির বয়স একটা 47 বছর। তখন 2008-এ আমার মনে আছে যে আমি যে ব্যানার ফেস্টুনগুলো আমি পুরা সিলেট শহর জুড়ে লাগিয়েছিলাম, তখন এটা 47 ইয়ার্স। হ্যাঁ, সাফল্যের 47 বছর, প্রতিষ্ঠার 47 বছর, প্রচুর টাকা ওই সময় আমি খরচ করেছি। ওই সময় একটা সিলেটের ট্রেন্ডিং, সিলেটে কিন্তু খুব বেশি মানুষ আর কি ইনভেস্ট করতো না মার্কেটিং এর পিছনে। জি জি, সেটাই একটা বড় চ্যালেঞ্জিং এর কাজ চ্যালেঞ্জ ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমার মাথায় আসলো কেমন করে, যে আমি যে রোজভিউ হোটেলের নিচে আমার অফিস, ওই রোজভিউ হোটেলের মালিক আহাদ চাচা, উনি এখন দুনিয়াতে নাই, আল্লাহ উনাকে বেশ নসিব করুক। তো উনি গল্পর ছলে আমাকে বলতেছিলেন যে আমি তো এই 1961-এ 59-এ তোমাদের ওই অফিসের উপরে একটা হোটেল ছিল, ওই হোটেলে আমি থাকতাম। আমি নবীগঞ্জে সারাদিনে যাওয়া আসা করা সম্ভব ছিল না, একদিন চলে যেত নবীগঞ্জ ওনার বাড়ি। তো ওনার গল্প চলে যখন বলতেছিলেন যে এত বছর পুরনো, তখন আমি এসে বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাবা আসলেও কি আমাদের এত বছর পুরনো? তখন বাবা আমাকে বলেছিলেন, যে তখনই আমার মাথায় আসলো যে আমি এটা ইউজ করতে পারি, মানে এই জিনিসটা দিয়ে শুরু করি। যখন এই প্রচারণাটা করলাম, তখন দেখলাম যে পুরনো যারা, যেখানে আমি কলেজ জীবনে খুব ভালো ছাত্র হয়তো ছিলাম না, কিন্তু আমার সাথে আমার বন্ধু বান্ধব সহ আমার একটা মানে বিশাল একটা সার্কেল ছিল। আমার ল কলেজে ছিল, আমি ল কলেজের জিএস ছিলাম, ল কলেজের ভিপি ছিলাম, সরকারি কলেজে ছিলাম। আমার একটা ফ্রেন্ড, তারাও কিন্তু জানতো না যে আমাদেরই লতিফ ট্রাভেলস। আসলে শহরের পুরনো যারা বয়স্ক মানুষ যারা, তারা বিভিন্ন উপজেলার মানুষ যারা, তারাই বেশি জানতেন। হ্যাঁ, সিলেট শহরের মুরব্বীরা জানতেন, কিন্তু আমাদের এই যে মানুষরা জানতেন না। আমি সেই জিনিসটা মানুষের হার্টের মধ্যে নক করেছিলাম, যে এটা তো সবাই তখন আমাকে রেসপন্স করেছে। এবং শুরুর দিকে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ সময় দিয়ে, যাতে যারা আসে তারা যেন আবার আমার কাছে আসতে বাধ্য হয়। জি, আপনি তখন ইয়াং জেনারেশনটাকে আসলে মূল টার্গেটে নিয়ে আসছিলেন। এর আগে পর্যন্ত আপনাদের ইয়াং জেনারেশন টার্গেটে ছিল না। না, টার্গেটে ছিল না। এটা আপনার একটা 100% মাস্টার স্ট্রোক আপনার জন্য 100% এখানে।
এবং এখন মনে করেন নাউডেজ যে অনেকেই আমাকে বলে যে আপনাদের আর অ্যাড করার দরকার কি, অ্যাডভার্টাইজমেন্ট করার দরকার কি। তো আমি বলি যে এটা এই কারণে করি যে যারা আমাদের পুরনো কাস্টমার তারা আমাদের এখানে হয়তো আসবে, বিশ্বাসের পুরো আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। আর নতুন যারা কখনো আমাদের অফিসে আসে নাই, আমাদের সার্ভিসটা নেয় নাই, তাদেরকে অন্তত জানানো যে আমার এই সার্ভিসগুলো আছে। এটা একটা মার্কেটিং বা বিজনেসের একটা বড় একটা স্ট্র্যাটেজি। ম্যাক্সিমাম মানুষ আসলে এই জিনিসটা জানে না। যেমন ইউনিলিভার কোম্পানি বা বড় বড় কোম্পানি, তাদেরকে কিন্তু সবাই চিনে, তারপরে তারা স্টিল কিন্তু মার্কেটিং এ হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, কারণ তাদের টার্গেট নতুন যে জেনারেশন, তারা যাতে তাদেরকে চিনতে পারে। হুইল সাবানকে চিনেন এমন কোন মানুষ আছে? তারপরে তো বিজ্ঞাপন। লাক্সের চিনে না, তারপরেও বিজ্ঞাপন। ঠিক আপনার স্টোরিটা ঠিক একই রকম ভাবে, যত মানুষ যাবে, নতুন নতুন মানুষ আসবে, সবাই তো চিনতে পারে। এটা খুব একটা ভালো একটা উদ্যোগ বিজনেসের ক্ষেত্রে। এই এই বিষয়টা নিয়ে নিয়ে একটা মজার ব্যাপার আমার মনে আসছে এখন, আমি আপনাকে বলি। জি। যেমন আমাদের অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্সি অফ বাংলাদেশ আটাবের নির্বাচন চলছিল। নির্বাচন চলাকালীন সময়ে ভোট দিয়ে যখন বের হয়েছি আমি, তখন আমার মাত্র 2 বছর হতো, 2010-11 কথা বলতেছি, বা 12 ম্যাক্সিমাম 2012 এরকম। তা আমাদের সিলেটের সর্বজন মানে শ্রদ্ধেয় আমাদের এই ট্রেডার আতাউর রহমান চাচা, যিনি জগন্নাথপুরের উপজেলা চেয়ারম্যান, উনি বাংলাদেশ ওভারসিজের মালিক, তিনি তখন সভাপতি ছিলেন বা ইলেকশনে একজন ক্যান্ডিডেট ছিলেন, আমি পুরো স্মরণ নেই আমার। তো উনি আমাকে ভোট দিয়ে বের হওয়ার পরে সবাই বসে গল্প করছে, তখন আমাকে ডেকে নিয়ে পাশে বসিয়েছেন। বসে উনি আমাকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি তো এই 2-3 বছর থেকে ব্যবসা করতেছো, তো ব্যবসা কেমন? আমি বলি আলহামদুলিল্লাহ চাচা। আমি তো তো চাচা বললো যে তুমি সারা বছরে কত ইনকাম করো? আমি বললাম কত হবে, 24-25 লাখ টাকা তখনকার সময়, 24-25 লাখ টাকা। বললো তুমি যে এত অ্যাডভার্টাইজমেন্ট করো, কত টাকা খরচ করো? তখন আমি বলছি দাদা এটা প্রায় আমার ধারণা, আমার হিসাবে 18-19 লাখ টাকা। তো উনি বলে তাহলে তুমি ব্যবসা করো কেন? তুমি যদি বছরে 25 লাখ টাকা ইনকাম করলে 18 লাখ টাকাই খরচ করে ফেলে অ্যাডভার্টাইজমেন্টে, তাহলে ব্যবসাটা করো কি জন্য? তখন সবাই শুনে হাসছিল, হয়তো আমাকে পাগল বলছিল। আমি বলছিলাম দেখেন চাচা, আমার একটা মোটো আছে, আমি এখনকার আমার যে এই আমি ওই সুন্নত চৌধুরীর মতন বিলিয়নার হতে পারবো না, আমার সেই আকাঙ্ক্ষাও নাই। রাগিব আলীর মতো বিলিয়নার হতে পারবো না, আমার সেই আকাঙ্ক্ষা নাই। বাট আমি বিশ্বাস করি যে আমার বাবা এত বছর কষ্ট করে একটা আমাদের এই প্রতিষ্ঠানটার একটা সুনাম করেছেন। একেবারে মাধবপুর থেকে জাফলং বর্ডার টু বর্ডার পর্যন্ত সিলেটের কোনো মানুষ আমার সেবা নিতে আসুক না আসুক, সেজন্য জানে লতিফ ট্রাভেলস একটা এজেন্সি ছিল। এবং আমি চেষ্টা করব আমার পরবর্তী জেনারেশনও যাতে আমার এই বাবার এই ব্যবসাটার একটা সুনাম সহ জানতে পারে, তারা সিলেটের বুকে থাকতে পারে। আপনি আমার যে জিনিসটা বুঝতে পারছি, আপনি আসলে ফিউচারটা দেখতে পারতেছিলেন, যে কারণে আসলে ফিউচার যে মার্কেটিংটা যে বড় একটা ফ্যাক্ট হবে, আপনি আপনার ইয়াং বয়সে জিনিসটা খুব সহজে অনুধাবন করতে পারছেন। এটা আপনার জন্য একটা বড় প্লাস পয়েন্ট বা টার্নিং পয়েন্ট হয়ে গেছে আপনার বিজনেসে। জি, আমি এখনো চেষ্টা করি যে যাতে মানুষ জানুক, আমার কাছে আসুক। সেবা যদি আমি দিতে না পারি, উনি হয়তো আর আসবে না, বাট যিনি সেবা নিতে আসবে তিনি যেন বারবার আমার কাছে আসেন। তারপরেও অন্য একটা প্রসঙ্গে বলি, অনেক সময় আমরা দেখি যে লতিফ ট্রাভেলস সম্বন্ধে যে সবাই ভালো ভালো বলে তা কিন্তু না। হ্যাঁ, কিছু লোক তো আছেই, তার যৌক্তিক কারণও আছে, সে সেভাবে হয়তো সার্ভিসটা পায় নাই, সেভাবে উনি মন্তব্য করে যে আমি লতিফ ট্রাভেলসে এটা করে দেয়। তো অনেক সময় দেখেন, মানুষ তো মানুষ, আমরা ফেরেশতা নই। আমাদের এখানে যে যারা আমার কলিগ, আমাদের সব সিলেটের সব অফিসে মিলে 100-র উপরে হবে, সবার মন মানসিকতা সমান। কেউ হয়তো
ফোন করেছে, সে একটা আমার কলিগ কেউ একজন সুন্দরভাবে হয়তো উত্তরটা দিতে পারেনি। দোষটা আসে কিন্তু লতিফ ট্রাভেলসের উপরে। কারণ আমি যেহেতু এই এদের নিয়োগকর্তা, আমি নিয়োগ দিয়েছি, হ্যাঁ, তো আমি আমার উপরে আসি, অটোমেটিকলি আসে। তো সবাইকে যে আমরা 100% সব ধরনের সেবা দিয়ে খুশি করতে পারি সে দাবি আমি করব না। তবে আন্তরিকভাবে আমরা আমাদের যারা কলিগ যারা আছে সারা দীর্ঘদিন থেকে একসাথে কাজ করছে, তাদের সুখে দুঃখে আমরা পাশে আছি। আমরা সবসময় তাদের সাথে আমাদের মিটিংয়ে আমরা কনভারসেশন করি, আমরা বলি যে চেষ্টা করো এটা সেবার নিয়তে মানুষকে যদি তুমি সার্ভিস দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তোমাকে কোনো না কোনো ভাবে এটা রিওয়ার্ড করবেনই। এটা আর কি প্রচেষ্টা করা যে কোন একটা প্রবলেম হইলে প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করা, রিকভার করা, জি এই চেষ্টাটা এটা থাকাটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট বিজনেসের ক্ষেত্রে। জি জি। আচ্ছা, আমার এখন একটা প্রশ্ন, আপনি যখন প্রথম হজ বা ওমরাতে গেছিলেন, আপনার যে মানুষদের নিয়ে ওইটার অভিজ্ঞতা আমাদেরকে একটু বলেন। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। দেখেন, বাংলাদেশের 2000-এর আগে, 2000 আগে এইরকম হজ সিস্টেম ছিল না। সৌদি গভর্নমেন্ট তখন করতো কি যে আমরা শুধু টিকিট বিক্রি করতাম, হজের টিকিট বিক্রি করতাম, হজের ভিসাটা লাগিয়ে দিতাম। আর বড় বড় মাওলানা মুফতি সাহেব যারা, ওনারা হাজিদেরকে নিয়ে যেতেন, হজ করে নিয়ে আসতেন। তো 2000 সালে করলো কি যে তখন 2000 সালের আগে মনে করেন এভাবে আমরা যেহেতু শুধু টিকিট বিক্রি করারই, হজের ভিসা করা, টিকিট বিক্রি করা, অন্য সার্ভিস আমাদের ছিল না। তো মোটামুটি সিলেটের প্রায় অর্ধেকই আমরা একা করতাম, বাকি অর্ধেক সবাই মিলে করতো। তো আমাদের ওই সময় ওই সার্ভিসটাতে আব্বার পজিশন বা লতিফ ট্রাভেলসের Strong পজিশন position ছিল। খুবই ভালো ছিল। কিন্তু যখনই 2000 সালে সৌদি গভর্নমেন্ট নিয়ম করে দিল যে এইভাবে হবে না, যারা ইসলামিক কান্ট্রি তারা তাদের ধর্ম মন্ত্রণালয়, রিলিজিয়াস মিনিস্ট্রি থেকে আপনারা লাইসেন্স দিবেন, তখন সামান্য টাকা ছিল লাইসেন্স। তো আব্বা অ্যাপ্লাই করেন নাই, আমরা সেজন্য আমাদের লাইসেন্স নাম্বার 249। আমরা 2000 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই 4 বছর, কারণ আমার বাবা যথেষ্ট বয়স উনার হয়েছে এবং উনি বললেন যে আমি হাজিদেরকে নিয়ে ওইখানে ঘর রাখবো, খাওয়াবো, হজ করাবো, তারপর নিয়ে আসবো, আমার জন্য টু টাফ, আমি এটা করতে পারবো না, তাহলে আমি লাইসেন্স নিব না। তো আমি তখন লন্ডনে আমার বড় ভাই উনি বাবার সাথে বসেন। তো আব্বা লাইসেন্স নেন নাই। আমি 2004-এ আমার ভাই, আমরা এই 3 বছর আমাদের কাছে যারা হাজিরা আসতো আমরা বিভিন্ন এজেন্সিকে রেফার করে দিতাম যে ওনার কাছে যাও, ওনার কাছে যাও, ওনার কাছে যাও। তো দেখা গেল যে যে এজেন্সিগুলোতে আমরা রেফার করতাম, ওই হাজিরা হোস্ট থেকে এসে আবার আমাদেরকে বলতো যে আপনারা করতেন ভালো ছিল, ওই জায়গায় বলছেন তো ওরা তো আমার সাথে ওদের হাজিদেরকে প্রায়োরিটি দিয়েছে, আমাদেরকে দেয় নাই, আমরা লতিফ থেকে আসছি, এরকম একটা তারা সার্ভিস না পাওয়ার একটা অভিযোগ জানালো। তো তখন আমার ভাই সাজু ভাই, যিনি এই হজ লাইসেন্স করার মূল উদ্যোক্তা, উনি বললেন যে আমরা কেন হজ লাইসেন্স নিব না, আমরা কেন অন্য কারো, ঠিক আছে আমরা দুবাই মিলে আমরা হাজিদের সেবা করবো, আব্বা ওনার বয়স হয়েছে, উনি যদি যেতে না পারেন অসুবিধা নাই, আমরা করব। তো সেজন্য আমরা কিন্তু লাইসেন্স করেছি 2004-এ এবং আমরা প্রথম মাত্র সুযোগ থাকা সত্ত্বেও 2005-এ আমরা মাত্র 50 জন হাজি নিয়ে গিয়েছিলাম, তাও 20 থেকে 25 জন আমাদের আত্মীয় স্বজন। যখনই অনেকে জেনেছে যে আমরা হজ লাইসেন্স করেছি, আমরা হজ লাইসেন্স আমরা করব, নিয়ে যাব হাজি, তখন অনেকেই যোগাযোগ করেছে, কিন্তু আমরা বেছে কারণ আমাদের তখন কোনো অভিজ্ঞতা ছিল না। প্রথম বছর আমি গিয়ে হজের হোটেল রাখার, হোটেল খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্টটা আমার দায়িত্বে পড়েছিল। বাবা বলছেন যে তুমি যাও, তুমি লন্ডন, আমেরিকা, অনেক দেশ ঘুরে আসছো, সৌদি আরব থেকে এই হোটেলগুলো কনফার্ম করে নিয়ে আসো। তো 2005-এ আমি প্রথম গিয়েছিলাম। তো এই স্মৃতিটা আমি সারা জীবন আমার মনে থাকবে। ওই যে স্ট্রাগল, টেনশন,
মানে সব একশো। বাবা একটা আমাকে টার্গেট দিয়ে দিয়েছেন যে তুমি এত টাকা তো আমাদের প্যাকেজ, এত টাকার মধ্যে তুমি হোটেলটা রাখতে হবে, ভালো হতে হবে, কাছে হতে হবে, সুন্দর হতে হবে। তা এখন তো তখন ভিসা দিত মাত্র 30 দিনে, 30 দিনের মধ্যে সব কাজ শেষ করতে হবে। ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, খুব ডিফিকাল্ট ছিল। যারা এক্সপার্ট ছিল, যারা 2001 থেকে যারা করতো, তারা তো ডিফিকাল্ট ছিল না, তারা তাদের জন্য সহজ ছিল। তো আব্বা ফোন করে যখন 20-25 দিন হয়ে গেছে, আব্বা আমাকে ফোন করে সৌদি আরবে, তখন তো ওইভাবে ছিল না, ইন্টারনেট কমিউনিকেশন। আব্বা ফোন করে বলছে যে তুমি এত দেরি করতেছো কেন, তুমি কেন হোটেল করতে পারতেছো না, সমস্যা কি? আমি বললাম বাবা, আপনি আমাকে যে বাজেট দিয়েছেন, সেই বাজেটের মধ্যে যে হোটেলগুলো আমি দেখি, ওই হোটেলে পছন্দ হয় না। ঢুকে চোখ বুজে যখন চিন্তা করি এই হোটেলের রুমে আমার বাবা থাকবে কিনা, আমার মা থাকবে কিনা, আমি দেখি আমার বাবা মা এই হোটেলে থাকবে না, থাকতে পারবে না, তাহলে আমি হাজিদের জন্য এই হোটেল রাখবো না। কিন্তু যে হোটেলগুলো আমার পছন্দ হয়, সেটার বাজেট অনেক বেশি। এটার থেকে বেশি একটু বেশি। বেশি। তখন বাবা আমাকে অনুমতি দিলেন যে বাবা এক কাজ করো, তুমি তোমার পছন্দ মতো হোটেল বুক করো। তুমি তোমার হোটেল রেখে আসো, লাভ লসের এখানে বিষয় কিচ্ছু না। তো আমি জীবনে প্রথমবার, তখন কিন্তু মানুষ 2005-এ মানুষ ঘর রাখতো, তখন হোটেল খুব লিমিটেড, কোনো ট্রাভেল এজেন্সি হোটেল রাখার মতন সুযোগই ছিল না বাংলাদেশের হাজিদের জন্য। যারা লন্ডন, আমেরিকা, কানাডা থেকে আসতো, তারাও হোটেলে থাকতো তখন 2005-এ। আমি প্রথম বছরই হোটেল রেখে চলে আসছি, এবং ওই বছর যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাই, আমার মাও হজ করেছেন 2005-এ, তো আলহামদুলিল্লাহ এটা একটা আমার এক্সপিরিয়েন্স যে 28 দিনের মাথায় আমার ভিসা শেষ হওয়ার মাত্র 2 দিন বাকি, হ্যাঁ, আমি হারাম শরীফে বসে কান্না করতেছি আল্লাহর কাছে, যে চাইতেছি যে আমাকে রহম করো আল্লাহ, আমি তো হয়তো গুনাহগার, বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো। আলহামদুলিল্লাহ আল্লাহ ওই যে একটা জিনিস এখনো আমার মনে আছে, এখন তো হস্ত অনেক সহজ, অনেক সহজ। এখন কাগজ করা, আমরা বাংলাদেশে বসে হোটেল টোটেল সব মানে আমি এখন বলতে পারতেছি 2027-এ আমি বেঁচে থাকবো কিনা না জানি না, কিন্তু লতিফ ট্রাভেলসের হাজি কোথায় থাকবে আমি জানি। আলহামদুলিল্লাহ। আমরা ওইভাবে কাজ করি। আমাদের আগামী জুলাই মাসে কোন হোটেলে আমাদের উমরার হাজিরা থাকবে, আমি চেষ্টা করি আমরা সিজনের আগে কনফার্ম করতে, যে আমরা তখন আমাদের সুযোগ থাকে যে হাজি সাহেবদেরকে বলা যায় আপনার এই হোটেল আছে। সব সময় যে একই রকম হয় ঘটনা তাও কিন্তু না, অনেক সময় ওইখানকার কানুনের জন্য, আইন কানুনের জন্য, হোটেলের কোনো লেকিংসের জন্য হোটেল বন্ধ করে দিলে আপনাকে হোটেল চেঞ্জ করতে হয়। বাট এটা খুবই রেয়ার, আমাদের ক্ষেত্রে এটা খুবই রেয়ার। আমরা কখনো হোটেল সিমিলার, এই হোটেল না হলে এই হোটেল না হলে সমান, সিমিলার এইসব বলি না। আমি যে হোটেলে রাখবো ওই হোটেলের কথাই আপনাকে বুকিং নেওয়ার সময় বলবো। এখন এখানে আমার লাভ হবে লস হবে যাই হোক, আমি ওইটা করতেই হবে। আমি যেটা আপনার সাথে কমিটমেন্ট করেছি, আমি আমার কমিটমেন্ট আমি রাখতে অবশ্যই হবে। আচ্ছা, আপনার এই বিজনেসের কেরিয়ারে, ঠিক আছে, আপনার মানুষের জন্য যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনি 3টা স্পেশাল কোনো কথা বলেন যেটা এখন পর্যন্ত আপনি কখনো বলেন নাই। আসলে ভাই আমি আসলে নিজেই খুব নগণ্য একজন মানুষ, আমি না, আপনি আসলে one of the- ওরকম, তবে আমি মনে করি যে আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে বলে যে তুমি সাজানো একটা বাগান পেয়েছো, সেজন্য তুমি করতে পারছো। আমার পরিচিত অনেকেই বলে, আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা বলে। এটা হ্যাঁ, আসলে মনে করি হ্যাঁ, ভুল। একটা সহজ কথা। আমি ওদেরকে বলি যে দেখো আমাদের লতিফ ট্রাভেলসের সমসাময়িক সিলেটে এরকম আরো 2-4টা আগে পরে প্রতিষ্ঠান আরো ছিল। 2-4টা প্রতিষ্ঠান ছিল, আজকে তারা কোথায়? তাদের নেক্সট জেনারেশন কোথায়? তাদের নেক্সট জেনারেশন সেভাবে ধরে রাখতে পারে নাই বিদায়। তো এর অন্তত এই ক্রেডিটটা তো আমরা পেতে পারি যে আমি আমার ভাই আমরা পরবর্তীতে সুনামের সহিত
বাবার সুনাম যেটা ছিল সেটার সহিত আমরা এই জেনারেশনও চালিয়ে যেতে পারি। তো আমি অনেক সময় ওদেরকে বলি, দেখো এটা লতিফ ট্রাভেলসের ব্যাপারে না, আমাকে যদি তুমি একটা বলো যে আলহামরার সামনে একটা পানের দোকান করো, আমার বিশ্বাস আমি ওইটাতেও সাকসেস হব ইনশাল্লাহ। তো আমি মনে করি যারা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, উইল পাওয়ার থাকতে হবে, আপনি শখ থাকতে হবে, আপনি শুধু ব্যবসাতে লাভ করবেন এই চিন্তা যদি আপনার মাথায় আসে, তাহলে আপনি শেষ। অল্প দূরে দৌড়াতে পারবেন, ম্যারাথন পারবেন না, আপনি 100 মিটার দৌড়াতে পারবেন। আমার বিশ্বাস যে কেউ উইল পাওয়ার থাকলে, তার পুঁজি থাকুক না থাকুক, সততা যদি থাকে, চেষ্টা যদি করে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস যদি থাকে, তার নিজের উপর কনফিডেন্স থাকে, সে সাকসেসফুল হবেই যে কোনো পেশায়। কনফিডেন্স একটা বড় হ্যাঁ, ফ্যাক্ট। এটা একটা বড় ব্যাপার। এখানে একটা জিনিস, সিলেটে যারা মনে করেন অনেকে চিন্তা করে ব্যবসা করবে কিন্তু সাহস করতে পারে না, কনফিডেন্স করতে পারে না, এটা একটা জিনিস। আর একটা জিনিস, অনেক ব্যবসা আমি দেখছি স্ট্রেবল বিজনেস, আপনি যে জিনিসটা বলছেন স্ট্রেবল বিজনেস, তারপরেও কিন্তু ক্যারি করতে পারে নাই। জি, কারণ হচ্ছে বিজনেস শুধু যে সাজাতে কোনো থাকলে যে বিজনেস হয় জিনিসটা এমন না। বিজনেসটা হচ্ছে ফিউচার। সবসময় প্রেজেন্ট চিন্তা করলে কিন্তু বিজনেস হয় না, চিন্তা করতে হবে ফিউচার, জি। আগামী 10 বছর পর কি হবে। জি। যে জিনিসটা আসলে আপনি থিঙ্কিং করতে পারছেন বিদায় কিন্তু আজকে আপনার বিজনেসটা এই জায়গায়। হ্যাঁ, আপনি চেঞ্জের সাথে, আপনি যখন দেখেন একসময় টিকিটিংটা কি ছিল, হ্যাঁ। টিকিটিংটা হাতে লেখা ছিল, সেটার থেকে মনে করেন কম্পিউটারাইজ, আমরা জিডিএস এর মাধ্যমে টিকিট ইস্যু করি, এখন অনলাইনে টিকিট হচ্ছে। আপনি যখনই প্রতি 5-10 বছর পর পর প্রতিটা বিজনেসের একটা চেঞ্জিং আসে, চেঞ্জ আসে, আপনি সেই চেঞ্জের সাথে আপনি মিলাইতে হবে। তাল মিলিয়ে চেঞ্জ হতে হবে। আপনি নতুন নতুন কিছু উদ্ভাবন করতে হবে, করতে হবে। আপনি এমন কিছু করতে হবে যাতে আপনার আপনার কাস্টমার যারা, তারা আপনার কাছে আসে এবং সন্তুষ্ট হয়ে যাতে যায়। যায়। জি। তো সেই চেঞ্জিংসটা করতেই হবে যে কোনো বিজনেস হোক। যেমন আপনার এই বিজনেসের স্টোরি থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা যে জিনিসটা, আপনি কিন্তু পুরো সিস্টেমটাই চেঞ্জ করে বলছেন। আপনাদের লতিফ ট্রাভেলসের যে জিনিসটা আগে যে বলছেন কখনো কোনো অ্যাড করা হয় নাই, আপনি এটা এসে নতুন ইনক্লুডিং করলেন, অ্যাড করা। দেন হয়েছে গিয়ে হজের ক্ষেত্রে আপনারা সাহসী উদ্যোগ নিলেন, ওই যেমন হাজিদের জন্য ভালো একটা হোটেলের ব্যবস্থা করা। জি। এইসব যে জিনিসগুলো, এইসব সাহসী উদ্যোগ কিন্তু বিজনেস একটা বড় ফ্যাক্ট। এইসব ফ্যাক্ট যারা কাজে লাগাইতে পারবে, সাহস করতে পারবে, থিঙ্কিং, যে ডিসিশন মেকিং, আপনি সবচেয়ে বড় যে জিনিসটা আপনি প্রথমে বলছেন ডিসিশন মেকিং এর ক্যাপাসিটি, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। এটা আসলে খুব কম মানুষের ক্ষেত্রে দেখা যায় বিজনেসের ক্ষেত্রে আছে। এই জিনিসটা কিন্তু আপনাকে মনে হয় আমার অন্যদের থেকে ডিফারেন্ট করে দিছে বিজনেসে। জি, আমি দেখেন আমার যারা কলিগ, যারা আমি যাদের সাথে কাজ করি, আমি কিন্তু তাদের সাথেও পরামর্শ করি। হ্যাঁ, তাদের সাথেও পরামর্শ করি, আমার বাবার সাথেও পরামর্শ করি, ভাইয়ের সাথে পরামর্শ করি, কিন্তু ডিসিশন যেটা, হ্যাঁ, এটা অনেক সময় অনেক রিস্কি ডিসিশন নিতে হয়। হ্যাঁ, ব্যবসার স্বার্থে হোক, কাস্টমারের সার্ভিসের স্বার্থে হোক। যেমন মনে করেন এই যে আমরা 1 বছর আগে পরবর্তী হজের জন্য আমরা হোটেলটা বুক করেছি, পরবর্তী বছর কি হবে, আমি বেঁচে থাকবো কিনা না, তারপরেও আপনি কনফার্ম হয়ে বলতে পারতেছেন একজন হজ যাত্রীকে যে আমার আগামী বছর 2027-এর হোটেল আমি এইখানে রাখবো, এই হোটেলটা আমি রাখতে পারবো। জি। তো এটাও অনেক আমার মানে সাহসেরও দরকার আছে। হ্যাঁ, সাহস করা লাগে, এবং আমার মনে হয় যে ইচ্ছা থাকলে অধ্যবসায় এবং সবার সাথে যদি আপনি সুন্দরভাবে বিহেভ করতে পারেন, এটা এটা ভালো ব্যবসায় একটা একটা জিনিস। ইম্পর্টেন্ট এটাই। বিষয়। আপনি বিরক্ত হতে পারবেন না। এই যে মনে করেন আমাদের হাজী সাহেবরা যখন মক্কায় যায়, মদিনায় যান, আমরা কিন্তু লতিফ ট্রাভেলসের মালিক হয়ে যাই না ওখানে, আমরা যাই খাদেম হয়ে যাই, আমরা খাদেমুল হুজ্জাত হয়ে যাই, আমরা হাজীদের সেবক হয়ে যাই। সেই জিনিসটা বুকে মাথায় ধারণ করি, চেষ্টা করি ওনাদের সেবা দেওয়ার জন্য, তখন অটোমেটিকলি তাদের কাছ থেকে পরবর্তীতে ফিডব্যাক পাই, দোয়া পাই, ভালোবাসা পাই, সম্মান পাই। এটা একটা বড় একটা জিনিস। আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে যারা বাংলাদেশের বাইরে হাজি আছে তাদেরকে নিয়ে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে বা কাজ করতেছেন আপনারা?
দেখেন এটা এই বিগত 3-4 বছর থেকে এটা খুবই করোনার পর থেকে এটা খুবই এফেক্টিভ একটা বিষয় ইস্যু। কারণ ইউরোপ আমেরিকা কানাডার যে হাজিরা আগে যেভাবে যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেত সেটা এখন বন্ধ করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। এবং সৌদি গভর্নমেন্ট নুসুক সিস্টেম চালু করেছে একটা সফটওয়্যারের মাধ্যমে, লটারির মাধ্যমে তারা ইউরোপের হজযাত্রীরা হজ যেতে যায়। তো অনেক এক্সপেন্সিভ, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এটা আনসার্টেইন, আপনি ইচ্ছে করলেও যেতে পারবেন না, আপনি লটারির মতো অপেক্ষা করতে হবে, আপনার কোটা আছে 3,000, মানুষ অ্যাপ্লাই করেছে 70,000, সেখান থেকে কিভাবে কে পাবে? আপনারও তো বছরের পর বছর লেগে যেতে পারে আপনি ইউরোপ থেকে বাংলাদেশি প্রবাসী বা মিডিল ইস্ট থেকে হাজি ওই নুসুকের মাধ্যমে যাওয়া। তো এইদিকে গুড একটা অপরচুনিটি বাংলাদেশের। দেখেন 1,28,500 হলো বাংলাদেশের কোটা, আমরা ব্যবহার করতে পারছি করোনার পর থেকে। করোনার পরে প্রথম বছর 98,000, পরের বছর 88,000, আর এই বছর তো মনে হয় 72,000 এরকম সামথিং। তো আমরা কোটার একটা বড় অংশ কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না, কারণ করোনার পরে এক জাম্প করে হজের প্যাকেজটা অনেক প্রায় ডবল হয়ে গেছে। এই কারণে সৌদি, যেহেতু সৌদির খরচ, এটা সৌদিতে তাদের সিস্টেমের জন্য হোক, তাদের বাড়ি ভাড়ার জন্য হোক, বিভিন্ন বিষয় আছে, সে কারণে ওইটা প্যাকেজটা উচ্চ মূল্য হয়ে গেছে। তো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা বিশ্বের বিভিন্ন স্থানে আছেন, তারা একটা বাংলাদেশি পাসপোর্ট যদি হয়, উনি যদি একটা বাংলাদেশি পাসপোর্ট, তো যেহেতু উনি ডুয়েল সিটিজেন বা বাংলাদেশে জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক, উনি আমেরিকায় থাকুক, লন্ডন, ইউরোপের যে কোনো জায়গায় থাকুক, উনি বাংলাদেশি পাসপোর্ট বানাতে পারছে। পাসপোর্ট যদি বানাতে পারে, উনার যদি ভোটার আইডি কার্ড নাও থাকে, পাসপোর্ট যদি থাকে, তাহলে উনি বাংলাদেশি কোটা ব্যবহার করে প্রায় অর্ধেক খরচে যে সুবিধা নুসুককে যাবে তার থেকে অর্ধেক খরচে আপনি বাংলাদেশ থেকে হজে যেতে পারছেন। বাংলাদেশে হজে যেতে আপনি, আমাদের বিভিন্ন প্যাকেজ আছে 14 দিনের, 21 দিনের, 31 দিনের। যারা প্রবাসে বিদেশে কর্মব্যস্ততায় থাকেন, তারা ফ্যামিলি রেখে হজ করতে আসেন, তারা বেশি সময় আমাদের দেশের মতো 42 ডেজ থাকতে চান না। তো তাদের জন্য আমাদের শুধু লতিফ ট্রাভেলসের না, প্রায় সকল এজেন্সিদেরই এই অফারটা আছে যে আমরা 14 দিনে, 21 দিনে, 31 দিনে আপনি হজ শেষ করে সুন্দর সুষ্ঠুভাবে একেবারে হারাম শরীফের কাছে 4 মিনিট দূরত্বে হোটেল, আপনি 5 স্টার চাইলে 5 স্টার আপনি প্যাকেজ, আপনার ইচ্ছা মতো টেইলর মেড প্যাকেজও আমরা তৈরি করে দিতে পারি। তো এটা একটা বড় সুযোগ। প্রবাসে যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছেন, তারা যে কোনো সময় ইচ্ছে করলেই যে বছর চাইবেন ওই বছরই উনি 30,000 টাকা দিয়ে প্রি রেজিস্ট্রেশন করে, গভর্নমেন্ট যখন হজ প্যাকেজ ঘোষণা করবে তখন সম্পূর্ণ টাকা পরিশোধ করে উনি হজে যেতে পারবেন। এখন 2027 বুকিং চলছে। এখন যারা 30,000 টাকা দিয়ে পাসপোর্টের কপি, ফটোকপি দিয়ে বা স্ক্যান কপি দিয়ে প্রি রেজিস্ট্রেশন করবেন, তারা 2027 বেঁচে থাকলে 100% হজে যেতে পারবেন। এটা একটা ভালো উদ্যোগ। আপনি তো হাবের সাবেক চেয়ারম্যান, ঠিক আছে? হাব জিনিসটা কি এবং এটা নিয়ে কিভাবে কাজ করা হয়? হাব হলো হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হাব সংক্ষেপে আমরা হাব বলি। এখানে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত যারা বৈধ হজ এজেন্সি আছে তাদের একটা সংগঠন। এই সংগঠন সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা কেন্দ্রিক এই 3টা বিভাগীয় শহরে প্রায় 1400 সদস্য আমাদের এই হাবের সদস্য। তো আমরা সেন্ট্রালি ঢাকা থেকে এটা পরিচালিত, সিলেটের সিলেট জোন, চট্টগ্রামের চট্টগ্রাম জোন। এই হলো হাব সংগঠনটা, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমার আপনার কাছে জানতে চাওয়া, আপনার হজ বিজনেস বা লতিফ ট্রাভেলস কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার? ধন্যবাদ আপনাকে। আল্লাহ যদি চাহে, আল্লাহর যদি হুকুম থাকে, আমরা চেষ্টা করবো। আমরা কিন্তু নিউ ইয়র্কে একটা ব্রাঞ্চ অলরেডি আমরা ওপেন করেছি, নিউ ইয়র্কে বাফেলো শহরে, যেহেতু আমার ভাই ওখানে সেটেল, এবং সেখানেও আমরা একটা অফিস করেছি। আমাদের চেষ্টা থাকবে আমরা লন্ডনে একটা অফিস করব, কানাডাতে একটা অফিস করব,
আহ, আল্লাহ যদি হুকুম হয় তাহলে আমাদের চেষ্টা থাকবে। মূল উদ্দেশ্য আমাদের সিলেটের বা সিলেটবাসীদের যে সেবা করার যে সুযোগ, যেটা হ্যাঁ আমি চাইবো, মনে প্রাণে চাইবো যে আমাদের পরবর্তী জেনারেশন, আমার ভাইয়ের জেনারেশন, আমার জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন যেন সম্মানের সহিত লতিফ ট্রাভেলসের সুনামটা অক্ষুণ্ণ রেখে সিলেটের মানুষের সেবা করে দিতে পারে। ইনশাল্লাহ। আজকে আমাদের এই বিজনেস আড্ডায় আপনাকে পেয়ে আমরা আসলে অত্যন্ত আনন্দিত। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস আড্ডায় অতিথি হিসাবে আসার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা ধৈর্য ধরে আমার কথা অনেক সময় অনেকক্ষণ থেকে শুনছেন, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সুযোগ সময় হলে বিজনেস আড্ডায় আবার আসবো, আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিজনেস আড্ডা এই পর্যন্ত। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। লতিফ ট্রাভেলস আসলে আমি এই ব্যবসার সেকেন্ড জেনারেশন। আমার বাবা এটা শুরু করেছিলেন 1962-তে, যখন আমার জন্ম হয়নি।